আচ্ছা, আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সম্পর্কে কি জানি? পাওয়ার পয়েন্ট চিনি? এটা দিয়ে কি করে? প্রেজেন্টেশন বানায়। এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার এটা এই খেয়াল করেন, কথা না, এটা ওপেন করার পরে এরকমটা আসতেছে। 2021 ভার্সন যদি আপনার হয় এরকমটা দেখাবে। এখানে খেয়াল করেন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এবং এখানে কিছু লেআউট দেওয়া আছে আগের থেকে বানানো। টেমপ্লেট টেমপ্লেট বানানো আছে এখানে। আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। করার পরে এরকমটা দেখা যাবে। খেয়াল করেন, এই যে এক এক নাম্বার দিয়ে একটা পেজ আসছে, এইটা হচ্ছে ওইটা। এটাকে বলা হয় একটা স্লাইড। একটা স্লাইড। এই স্লাইড গুলা যদি আমরা বাড়াইতে চাই, তাহলে এই যে নিউ আছে, এর উপরে ক্লিক করলে অটোমেটিক একটা স্লাইড চলে আসবে। আবার ক্লিক করলে আবার আরেকটা আসবে। আর যদি একটু নিচে ক্লিক করেন, তাইলে আপনারা নিজেদের মতো করে স্টাইল সিলেক্ট করতে পারবেন। মানে কোন স্টাইলের আপনি স্লাইডটা চান, এটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যেটা চান ওইটা ক্লিক করবেন, দেখবেন যে ওই স্টাইলের স্লাইড চলে আসছে। আবার যদি স্লাইড ডিলিট করতে চান, ওই স্লাইডটা সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করবেন অথবা ডিলিট প্রেস করবেন। দুইটা করলেই স্লাইডটা রিমুভ হয়ে যাবে। যেটা সিলেক্ট করবেন ওইটা শো হবে এখানে, এবং ওইটা ডিলিট করতে চাইলে ব্যাক স্পেস চাইপা অথবা ডিলিট প্রেস করে ডিলিট করতে পারেন। আচ্ছা, এখন এইখান থেকে আপনারা যে কোনো একটা স্লাইড সিলেক্ট করলেন, মনে করেন ব্ল্যাঙ্ক স্লাইড দিলাম, মানে ফাঁকা পেজ আসলো। এখন মনে হলো যে এটাকে আমি লেআউটটা চেঞ্জ করবো, অর্থাৎ কিনা যে এখান থেকে যেটা নেই এটা নিলে তো নতুন একটা আসবে, তাই না? কিন্তু আমি চাইতেছি এইটাকেই চেঞ্জ করবো। সেক্ষেত্রে এই পাশে লেআউট আছে, এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব ওই লেআউটে এইটা হয়ে যাবে। এইখানে গেলে নতুন আসবে, আর এইখানে গেলে লেআউট চেঞ্জ হবে। আর এরপরে রিসেট, এইটা দিয়ে লেআউটটা রিসেট করা যাবে। আচ্ছা, এইখানে যে কোনো লেআউট আপনি নিতে পারেন, বাট আমাদের এই লেআউটে কোনো কাজ হবে না, আমাদের নতুন করে লেআউট বানাইতে হবে। এই যে লেআউট দেখতেছেন, এটা দিয়ে আপনি চাইলে এখন প্রেজেন্টেশন করতেই পারেন, কিন্তু আমাদের পরীক্ষায় এরকমটা থাকবে না, আমাদের বানাইতে হবে লেআউট। তো আমরা মূলত শিখবো একটা লেআউট কিভাবে বানাইতে হয়। এই যে দেখেন না, এই যে লেআউট আছে না, এই লেআউটের সাথে আমাদের কিছু মিলবে না। আমাদের আমাদের মতো করে স্যাম্পল দেখে বানাইতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন আমি আপাতত এইটা ডিলিট করে দিই। আর একটা পদ্ধতি আছে নতুন করে স্লাইড নেওয়ার, ইন্টারপ্রেস করতে পারেন। এই স্লাইড সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন, দেখবেন নিচে একটা স্লাইড চলে আসছে, ইন্টারপ্রেস করবেন, তাইলেও আনতে পারবেন। বোঝা গেছে? ওকে, তাইলে আমি এটা মুছে দিলাম, এই একটা স্লাইড। এখন এই যে যে বক্স গুলো আছে, এটা হচ্ছে টেক্সট বক্স, এটা হচ্ছে টেক্সট বক্স, এটা ডিলিট করে দিব। এই মাথার উপর ক্লিক করে ধরে ডিলিট করে দিব। এটা হচ্ছে কি? ব্ল্যাঙ্ক স্লাইড। এটাকে বলা হয় কি? ব্ল্যাঙ্ক স্লাইড, মানে কিছুই নাই এখানে। এখন আমরা কি করব? আমাদের মতো করে বানাবো। তো সর্বপ্রথম যেটা খেয়াল করবেন, এখানে কোনো ডিজাইন কিছু নাই, একেবারে সাদা পেজ। আমরা এখানে একটা ডিজাইন দিব। ডিজাইন এখানে অটোমেটিক কিছু বানানো আছে, ওগুলাও দিতে পারি, বা নিজের মতো করে বানাইতেও পারি। নিজের মতো করে যদি বানাইতে চাই তাহলে আমরা মাস্টার স্লাইডে কাজ করব। আর যদি এখানে যেটা আছে ওইটাই ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডিজাইন থেকে নিয়ে আসবো। ডিজাইন, দেখেন কোনো কিছু লেখি নাই, কোনো কিছু শেপ, কিছু আকৃতি কিছু করি নাই, শুধু ব্ল্যাঙ্ক একটা পেজ। আমরা আগেই কি করব? এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিব। এখন আগেই কেন ডিজাইন নেবো? আগে কাজ করার পরেও তো নিতে পারি ডিজাইন। হ্যাঁ, করতে পারি, পরেও ডিজাইন নিতে পারি, তবে সেখানে কিছু সমস্যা আছে। যেমন সমস্যাটা হলো, আমি চাইলে কিন্তু আমি এখানে টেক্সট বক্স ইনসার্ট করে কাজ শুরু করে দিতে পারি। মনে করেন এখানে কিছু একটা লিখলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, এখানেও থাকলো। স্লাইড তো বিভিন্ন ভাবে বানাতে পারি, তাই না? এটা দিলাম, মনে করেন কাজ আগে করছি, করার পরে এখন যদি আমরা ডিজাইন দিতে চাই, এই একটা ডিজাইন মনে করেন দিলাম, দেখেন তো কেমন দেখা যায়? ভালো দেখা যায়? এটা কি হয়েছে? মাঝখানে পড়ছে, আবার কি সমস্যা হয়েছে? এর একটা দেই, যদিও দেখা যায়, এটা তো ভালো লাগে না। আচ্ছা, এই একটা দিলাম মনে করেন,
যদি এই ডিজাইনটা আমি আগের থেকে দিয়ে পরে লিখতাম তাহলে কিন্তু এটা আরেকটু এদিকে সরাই লিখতাম, এটাও কিন্তু আরেকটু এদিকে সরাই লিখতাম, আর এখানে কোনো লেখাই দিতাম না, হয় এদিকে দিতাম নয় এদিকে দিতাম। বুঝতে পারছেন? তাহলে যদি আগে থেকে আমরা এইগুলা লেখি, শেপ দেই, ডিজাইন করি, তারপরে যদি ডিজাইন আমি এইটা দেই পিছনের, এই ডিজাইনটা দিলে তখন কি হবে, একটু ঝামেলা হবে। এটাকে বলা হয় থিম, এইগুলোকে বলা হয় থিম। এই থিমটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে, আমার ডিজাইনটা উল্টাপাল্টা লাগতে পারে, কালারের কারণে সমস্যা হইতে পারে, দেখা না যাইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। তো এই কারণে আমরা কি করব, এই লেখাগুলা না রাইখা আগে হচ্ছে থিম ব্যবহার করবো, থিম ব্যবহার করবো। এখন যদি আমি লিখতাম তাহলে কি করব, এই ফাঁকা জায়গাটুকুই তো লিখবো নাকি, নাকি এইটার উপরে দিয়ে লিখবো? যদি দরকার হয় লিখবো, তবে সেটা ভিন্ন রকমের। যদি এইটা দিতাম তাহলে আমরা কিন্তু এই সুন্দরভাবে অ্যালাইন করে আগের থেকে বানাইতে পারতাম, পরে আর কোনো ঝামেলা হইতো না। এই কারণে থিম গুলো আমরা কখন ব্যবহার করব, একটা স্লাইড নিয়ে আগেই আমরা থিম ব্যবহার করব, তারপরে যাতে বাকি সবগুলা লেখা, টেক্সট, ছবি যা দেই সব সুন্দরভাবে আমার ওই থিমের সাথে মিলে যায়, এরকমটা যাতে করতে পারি। বোঝা গেছে? ওকে, তাহলে থিম কোথা থেকে দেওয়া হবে? ডিজাইন থেকে। আমাদের একটা পেজ যা আসবে, পেজে যা কিছু থাকবে আমি আগে ডিলিট করব, ডিলিট করার পরে এখান থেকে কি করব, ডিজাইনে যাব। ডিজাইন থেকে এখানে দেখবেন অনেক রকমের থিম আছে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এই থিমেরও আবার কিন্তু লেআউট চেঞ্জ করে বিভিন্নটা বানানো যায়। যেমন দেখেন, এই একটা থিম, আবার এই ঠিক নিচে গেলাম আর একটা নিলাম, দেখেন এই থিমের এইটা কিন্তু চেঞ্জ, খেয়াল করছেন? এটা কেমন দেখা যায় আর এটা কেমন দেখা যায়, এটা জায়গা বেশি আর এটা জায়গা কম, তাই না? এখন মনে করেন থিমটা আগে না নিয়ে এখানে সুন্দরভাবে লিখতাম, বাট পরে থিম দেওয়ার পরে দেখতাম যে এটা কি বাইরে চলে গেছে। এইরকম সমস্যার কারণে আমরা থিম গুলা আগে ব্যবহার করবো। বোঝা গেছে? এখন বলতে পারেন থিম আমি ব্যবহারই করবো না, সেটাও আপনার ইচ্ছা, আপনি থিম ব্যবহার নাই করতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে রেখে কাজ করতে পারেন। তবে আপনার কোশ্চেনে যদি বলে থিম ব্যবহার করতে, তাহলে থিমটা আপনি আগে ব্যবহার করবেন, তারপরে বাকি কাজগুলো করবেন। বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছেন? থিম কি ব্যবহার করতে পারছেন? যে কোনো থিম ব্যবহার করা যাবে এখন? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, আমি থিম এইটা দিলাম, প্রথম থিম যেটা প্রথম স্লাইডে একটু জায়গা কম, পরের স্লাইডে জায়গা বেশি। আমি চাইতেছি প্রথম স্লাইডে আমি জায়গা বেশি লাগবে আমার, মানে এইটার মতো করে আমি এইটা বানাবো। সেক্ষেত্রে আমি কি করব, ওই যে আমরা কি চেঞ্জ করছিলাম না, লেআউট চেঞ্জ করছি না, এইখানে যাব, যাওয়ার পরে প্রথমটা সিলেক্ট করব, করার পরে লেআউট থেকে আমি এখানে দেখেন লেআউট কিন্তু এখানে প্রথমটা বাদে বাকি সবগুলোই কিন্তু জায়গা বেশি, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। তাহলে কি হবে, প্রথমটার লেআউট কিন্তু এই যে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আবার এই যে মাঝখানে একটা দাগ আছে, আমি চাইতেছি দাগটা লাগবে না আমার, লেআউট থেকে আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিব, তাহলে এটাও থাকবে না। তার মানে যদিও আপনি থিম ব্যবহার করেন, থিমে কিছু কিছু সেটিং আপনি এভাবে করতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে থিম নিয়ে আর বেশি কিছু দেখানোর কিছু নাই। থিম নিবেন, নিজেদের মতো করে চেঞ্জ করতে হলে তো থিমের ভিতর থেকে বিভিন্ন অপশন আছে, ওটা চেঞ্জ করতে হলে হোম থেকে লেআউট থেকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। বোঝা গেছে? এখন একটা বিষয় খেয়াল করেন, এইখানে আমি যদি কিছু লিখতে চাই, এই ওয়ার্ডের মতো ক্লিক করে কিন্তু লেখা যাবে না। এইখানে লিখতে হলে অবশ্যই টেক্সট বক্স ইউজ করে তারপরে লিখতে হবে, টেক্সট বক্স ছাড়া আপনি লিখতে পারবেন না। ওয়ার্ডে টেক্সট বক্সের কাজ করছেন না, একেবারে সেম ভাবে এখানে টেক্সট বক্সের কাজ করতে হবে। এখন টেক্সট বক্স কোথায় পাওয়া যাবে? ইনসার্টের ভিতরে। ইনসার্টের ভিতরে এই যে টেক্সট বক্স আছে, দেখেন ওয়ার্ডে কিন্তু আপনারা এইরকমই দেখছিলেন, টেবিল, পিকচার, সব দেখেন সেম, একই রকম। তো এখানে কি করতে হবে, টেক্সট বক্সে ক্লিক করতে হবে। শুধু ক্লিক করলেই লেখা যাবে না, ক্লিক করার পরে এখানে একটা এভাবে টান দিবেন, যতটুকু লাগে নিবেন, নেওয়ার পরে তারপর আপনি লিখতে পারবেন। টেক্সট বক্স ছাড়া আপনি কোনোভাবেই লিখতে পারবেন না, এই বাইরে লিখতে পারবেন না, টেক্সট বক্সের ভিতরেই লিখতে হবে। যদি এটাকে এডিট করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে টেক্সট বক্স ওপেন করে তারপরে লিখতে হবে। আপনি চাইলে নিচে উপরে নিচে লিখতে পারবেন না। এখন একটা লাইন লিখছেন, এটা আপনি যত খুশি যত দূর লিখতে পারেন,
যতটুকু খুশি লিখতে পারেন, ইন্টার দিয়ে দিয়ে আপনি লিখতে পারবেন। বাট যদি চান যে একটু নিচে আর একটা লিখবো, তাহলে আর একটা টেক্সট বক্স নিতে হবে। ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে এখানে ক্লিক করবেন, এখানে আবার লিখতে পারবেন। আর এটা ধরে কোথাও মুভ করতে চাইলে এই মাথার উপর ধরে মুভ করতে পারবেন। যদি ডিলিট করা লাগে এই মাথার উপর ধরে সিলেক্ট করবেন, তারপর ব্যাক স্পেস, মাথার উপর ধরে ক্লিক করবেন, ব্যাক স্পেস, এভাবে ডিলিট করতে পারবেন। আর ওয়ার্ডে টেক্সট বক্সের যত রকম সেটিং আপনারা করছেন না, এটা এখানে সেম ভাবে অত সেটিং করতে পারবেন। দেখেন এই শেপ ফরম্যাট এখানে যাওয়ার পরে এই অপশনগুলো, শেপ ফিল, শেপ আউটলাইন, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন যেভাবে ওয়ার্ডে করা হয়েছে। এই শেপ ফিলে যদি চেঞ্জ করেন তাহলে পিছনের কালার চেঞ্জ হবে। আর যদি আউটলাইন চেঞ্জ করেন তাহলে বাইরের পাশের ওই যে দেখেন এটা, এই যে বাইরে একটা বর্ডার আছে, এটা নাই, কারণ এটার কালার দেওয়া হয় না, এটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ভিতর থেকে আপনারা টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালারে দিতে পারবেন। এখান থেকে টেক্সটে আবার আউটলাইন দিতে পারবেন, মানে টেক্সটের কালার তো থাকবেই, বাইরে আবার আরেকটা কালার হবে। এইভাবে দিতে পারেন। তাহলে কোনো কিছু যদি লিখতে হয় তাহলে কি করতে হবে, টেক্সট বক্স দিতে হবে। টেক্সট বক্স ছাড়া আপনি লিখতে পারবেন না, এটা মাথায় ঢুকে রাখেন। এখানে বাইরে ক্লিক করে দিয়ে লেখা শুরু করে দিবেন, হবে না। এই যে এই স্লাইডে কিছু নাই, টেক্সট বক্স কিছু নেই, এখানে ক্লিক করলে লেখা হবে না। টেক্সট বক্স নিয়ে তারপরে লিখতে হবে। বোঝা গেছে? তারপরে দেখেন এই যে কাট, কপি, পেস্ট, এই অপশনগুলো আমরা ওয়ার্ডে যেভাবে ব্যবহার করছি সেম, এটা চাইলে টেক্সট বক্স ধইরাও কপি কইরা আপনারা অন্য একটা স্লাইডে দিয়ে কি করতে পারেন, পেস্ট করা যাবে। আমরা কি স্লাইড নিয়ে এই ইটা দিতে পারছি, থিম দিতে পারছি, পারছি, টেক্সট বক্স নিয়ে লিখতে পারছি। এই লেখার ভিতরে আবার বাংলা ইংরেজি যদি লিখতে চাই, এবার দেখেন এই টেক্সট বক্স সিলেক্ট করা অবস্থায় এই যে অপশনটা, এই যে অপশনটা সেম ওয়ার্ডের অপশন কিনা, একই না? কাজও সেম। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটা সাইজ, এই দুইটাও সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখানে কিছু ইফেক্ট আছে। এটা হচ্ছে পিছনের কালার, এটা হচ্ছে লেখার কালার, মনে আছে? ওকে, অ্যালাইন গুলা সেম, দেখেন লেফট, মিডল, রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাই, সব সেম। বুলেট পয়েন্ট আছে, চাইলে ব্যবহার করতে পারেন। আপনাদের প্রেজেন্টেশনে খুব বেশি কিছু আসবে না। কি আসবে, একটা স্লাইডের ভিতরে লেখা দিবেন, এই লেখার কালার চেঞ্জ করবেন, লেখার সাইজ চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন। এতটুকু পারলেই এই লেখালেখি নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ওটা এটা দিয়ে দেখেন, এই যে একটু জায়গা বাড়ে কমে এই। আচ্ছা, আপনাদের যা থাকবে এটার কাজ সাইজ চেঞ্জ করতে বলবে, এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে কালার চেঞ্জ করতে বলবে, কালার বলবে, একটা কোড দিয়ে দেবে যে CC6600, এরকম একটা কোড দিল, এই কোডে কালারের কালার দিতে হবে। এখান থেকে ধরে এই যে কালার একটা চেঞ্জ করে দিবেন, ওটা হবে না। কি করতে হবে, কোড দেখে কালার দিতে হবে। সেক্ষেত্রে এই যে মোর কালারে যাইতে হবে, যাওয়ার পরে কাস্টমে যাইতে হবে, এই যে নিচে হেক্সার জায়গায় কি করতে হবে, লেখাটা লিখে দিতে হবে। বলছিলাম 66CC00, মনে করেন এরকম একটা কোড, যে কোনো কোড দিতে পারে, ওইটা এখানে টাইপ করে ওকে দিবেন, ওই কালারের লেখা হয়ে যাবে। এটা আপনাদের করতে হবে। এরপরে বলবে এটাকে মাঝখানে বসাইতে। মাঝখানে দুই ধরনের হয়, মাঝখানে দুই ধরনের হয়। এই টেক্সটটাকে যদি মাঝখানে নিতে চান, প্রথমত এই টেক্সটের বক্সের ভিতরে একটা মাঝখানে হবে, আবার পুরো স্লাইডের একটা মাঝখানে হবে। দুই ধরনের আপনাদের করতে হবে। মাঝখানে ডানে বামে যে জায়গায় বলুক, এটা দুই ধরনের হবে। এক হচ্ছে টেক্সট বক্সের ভিতরের গুলা একটা হবে, আর একটা হচ্ছে স্লাইডের ভিতরের অ্যালাইন, দুই ধরনের হবে। তো যদি এই টেক্সট বক্সের ভিতরের গুলা দিতে চান তাহলে টেক্সট বক্সের মাথার উপর ধরবেন,
যদি সবগুলো হয়, যেমন 4 লাইন আছে 4 লাইনেই হবে। আর যদি এমন হয় যে 2 লাইন হবে, তাহলে 2 লাইনে এইভাবে সিলেক্ট করতে হবে, তাহলে 2 লাইনে অ্যাপ্লাই হবে। আর যদি পুরোটার উপরে হয়, তাহলে এই মাথার উপরে ক্লিক করলেই হবে। এই দাগের উপরে দিয়ে ক্লিক করবেন, এই যে দেখেন কার্সর চেঞ্জ হয়ে যাবে, এই অবস্থায় ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যদি এটা মাঝখানে নিতে চাই, তাহলে আমরা কি করব, সেন্টার দিব, গেল মাঝখানে। এখন বলবে যে এইটার এই স্লাইডের মাঝখানে নিতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, আবার ওইখানে ক্লিক করতে হবে, করার পরে শেপ ফরম্যাটে যাইতে হবে। যাওয়ার পরে দেখেন এই যে অ্যালাইন আছে, অ্যালাইনে যাওয়ার পরে দেখেন অ্যালাইন সেন্টার আছে, এটা একবার ক্লিক করবেন। আবার অ্যালাইন মিডল আছে, এটা একবার ক্লিক করবেন। অ্যালাইন সেন্টার যদি দেন তাহলে ডানে বামে সোজা হবে, আর অ্যালাইন মিডল যদি দেন তাহলে উপর নিচে সমান হবে, সোজা হবে, মাঝখানে হবে। দেখেন এবার এইটা কিন্তু একেবারে লেখাটা মাঝখানে চলে আসছে। বোঝা গেছে দুই ধরনের অ্যালাইন কোনটা কোনটা? একটা হচ্ছে ভিতরের টেক্সট গুলো অ্যালাইন, আর একটা হচ্ছে শেপ, পুরো শেপটাই অ্যালাইন। দুই ধরনের অ্যালাইন, দুইটাই করতে হবে এবং দুইটা আসবে পরীক্ষায়। পারছি, করতে পারছি। কারো কোনো সমস্যা আছে নাকি? না পারলে সাথে সাথে বলবেন, সাথে সাথে সলভ করে দিব। কোনটা? অ্যালাইন। অ্যালাইন বলছে এখানে দুই ধরনের, একটা হচ্ছে টেক্সট অ্যালাইন, মানে এমন ভাবে দিল একটা স্যাম্পলে যে একটা লেখা আছে, লেখাটা একেবারে মাঝখানে আছে, আপনাকে মাঝখানে নিতে হবে। এখন আপনি কি করলেন, টেক্সট বক্স একটা আঁকলেন, আঁকার পরে মনে করেন এই জায়গায় আঁকলেন, এরকম হইলো। এখন মাঝখানে তো যাইতে হবে, তাই না? এখন দেখেন এইটার অ্যালাইন যদি এমন হয়, রাইট অ্যালাইন লেফট অ্যালাইন হইলো। এখন এটাকে যদি আপনি এখান থেকে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন করেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল করলাম, আর লেখা কি মাঝখানে আসছে? আসে নাই। কি মাঝখানে আসছে? শেপটা মাঝখানে আসছে, বাট লেখা আসে নাই। এই কারণে শেপও অ্যালাইন করতে হবে, লেখাও অ্যালাইন করতে হবে। লেখা অ্যালাইন করতে হলে কি করতে হবে, এই যে এখানে দেখতে হবে, হোমের ভিতরে এই যে অ্যালাইন আছে না, সেন্টার, এটা দিয়ে দিতে হবে, তাহলে লেখাটাও মাঝখানে যাবে। এবার দেখেন সবগুলো মাঝখানে। বুঝতে পারছেন? যখন অ্যাসেসর চেক করবে তখন এই টেক্সট বক্স ধইরা এইখানে যাইয়া অ্যালাইনে ক্লিক করবে, সেন্টার দিল, দেখবে যদি দেখা যায় লড়াচড়া করতেছে, তাহলে আপনি পারেন নাই। যেমন এখানে যদি হালকা একটু এদিকে থাকে, এখানে যাওয়ার পরে দেখবেন অ্যালাইন সেন্টার দেন, ওই যে একটু লড়ছে না, একটু হইলে হবে না। আবার দিলাম, দেখেন মিডল, লড়াচড়া করছে একটু, করে নাই, তার মানে মাঝখানেই আছে, এইটা চেক করবে। তাহলে এইভাবে দিতে পারবো দুই ধরনের অ্যালাইন। ওকে, আর কিছু? হ্যাঁ, সেন্টার দিলে কি হয়? কোন সেন্টার দিছেন আপনি? শেপ ফরম্যাটের ভিতরে? হ্যাঁ, শেপ ফরম্যাট অ্যালাইন, এইটা, এটা দিছেন তো? এই শেপটারে এই এই জায়গায় নিলাম, দেখেন এই জায়গায় নিলাম, অ্যালাইন দিয়ে সেন্টার দিলাম, মাঝখানে আসলো, মিডল দিলাম, হয়েছে? আর তারপরে এই লেখাগুলো যদি আবার বক্সের ভিতরে লেখাগুলো যদি করতে চান, তাইলে কি করতে হবে? হ্যাঁ, মার্ক, মার্ক করতে হবে তখন যদি দেখেন এখানে 4 লাইন আছে না, 4 লাইনে মনে করেন আপনি 2 লাইন অ্যালাইন করবেন, তাইলে মার্ক করবেন। আর যদি সবগুলো একবারে করেন তাহলে মার্ক করার দরকার নেই, একবারে এই উপরের দিকে এইখানে এসে ক্লিক করবেন, করার পরে আপনারা হোম থেকে এটা করতে পারেন। এখানে আরেকটা অপশন আছে, দেখেন অ্যালাইন টেক্সট মিডল, অ্যালাইন টেক্সট মিডল, এটাও দিতে পারেন, বাট এটা শেপ ফরম্যাট থেকে এটা, এটা দিলে টেক্সট অ্যালাইন হবে না, এটা শুধুমাত্র শেপটা অ্যালাইন হবে। হ্যাঁ, এই কারণে দুই জায়গা থেকে দিতে বলছি। আচ্ছা,
প্রেজেন্টেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় টেক্সট। টেক্সট সবগুলা এই বক্স নিয়ে তারপরে লিখতে হবে। এখন লেখার স্টাইল ফন্ট কি হবে এটা আপনার মতো করে আপনি বিবেচনা করতে পারেন, অথবা যদি টুলসে বলা থাকে ওটা ওইভাবে দিতে হবে। যদি বলা থাকে যে টেক্সট হবে কি কমিক স্যান এমএস, তাহলে ওইটাই দিতে হবে। যদি ফন্ট সাইজ বলে যে 30, ওইটাই দিতে হবে। যদি না বলে তাহলে আপনারা কি করবেন, স্যাম্পল দেখবেন। স্যাম্পল দেখা যেভাবে আছে ওইভাবে রাখার চেষ্টা করবেন। এখন মনে করেন স্যাম্পলে একটা দিয়ে দিল লেখা, কিন্তু বললো না যে ফন্টটা কোনটা ফন্ট। এখন তাহলে কি করবেন, ওইটার সাথে একেবারে ফন্ট ধরে ধরে মিলাইতে হবে এমন না, ওটার কাছাকাছি যায় এমন একটা দিয়ে দিলে হবে। বোঝা গেছে? ওই প্রত্যেকটা, এখানে তো কতগুলা ফন্ট আছে, প্রত্যেকটা ধরে ধরে মিলাবেন দরকার নাই। যেটা স্যাম্পলে দেওয়া আছে ওটার কাছাকাছি যায় এমন একটা দিয়ে দিবেন। বোঝা গেছে? ওকে। তারপরে যেটা হয়, সবচেয়ে বেশি তারপরে লাগে হচ্ছে শেপ। টেক্সটের পরে লাগে কি, শেপ। আপনি শেপ ব্যবহার করবেন, এখানে অনেক রকমের শেপ আছে, এগুলো আমরা ওয়ার্ডেও ব্যবহার করছি, করছি না? এইখান থেকে শেপ নিয়ে আমরা বিভিন্ন আকৃতির ডিজাইন করতে পারি। যত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দেখেন না, ম্যাক্সিমামই শেপ দিয়ে ডিজাইন করা। তো এখন এটা আমাদের করা লাগতে পারে। এখান থেকে শেপ নেওয়ার পরে শেপ আঁকবেন, শেপ আঁকার পরে শেপ ফরম্যাট ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এখান থেকে। এখন এইটা কি কাজ করতে বলে, এটার কালার দিতে বলে, এটার সাইজ করতে বলে। সাইজ বলতে এই যে এখান থেকে সাইজ করতে বলে। আমরা পিকচার নিলে যেমন এই যে আছে না, এক্সপেক্ট রেশিও আছে, ওটা ঠিক করা লাগে, বাট এটার ক্ষেত্রে লাগে না। শেপের ক্ষেত্রে এটা করা লাগবে না, আপনি সরাসরি এখান থেকে সাইজ দিতে পারবেন। এখন একটা বিষয় খেয়াল করেন, এইখানে আছে সিএম, 3.33 সিএম, বাট আপনাকে সাইজ দিল 1 ইঞ্চি। আপনি কি করবেন, এখানে 1 লিখে দিবেন? হবে না, কারণ এখানে 1 সিএম আছে না, সেন্টিমিটারই হবে। যদি এখানে 1 লেখেন, ইন্টার দেন, 1 সেন্টিমিটার হলো, 1 ইঞ্চি হলো না কিন্তু। সেক্ষেত্রে এখন আপনার কি করতে হবে, আপনি 1 লেখা ইঞ্চি লিখে দিবেন, IN, ইঞ্চির শর্ট ফর্ম IN, এটা লিখে ইন্টার দিবেন, দেখবেন ইঞ্চি হয়ে গেছে। এরপর ও আর মতো করে কনভার্ট করে নিছে, সমস্যা নাই, হবে। আবার এখানে যদি বলে 1 IN, ইন্টার, তাহলে এইটা হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি একটা শেপ। ঠিক আছে? এবার যদি আমরা এখানে পিকচার আনতে চাই, তাহলে কি করতে হবে, ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করতে হবে। করার পরে দিস ডিভাইস ক্লিক করে আমরা এখান থেকে পিকচার নিতে পারি। এই একটা পিকচার চলে আসছে। এবার চাইলে এটাকে এই কর্নার ধরে টাইনা ছোট করতে পারি, এভাবে মুভ করতে পারি। এবং যদি সাইজ বলে, তাহলে এই পিকচারের ক্ষেত্রে কিন্তু আবার এক্সপেক্ট রেশিও আছে, ওটা ঠিক করতে হবে। এখানে ক্লিক করে এক্সপেক্ট রেশিও আগে উঠাই দিতে হবে, লক করা আছে এটা উঠাই দিতে হবে। তারপরে আমরা এটা কি করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি যে কোনো আকৃতিতে। হ্যাঁ, আগের মতোই। এটা আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে? আর একটা বিষয়, মাঝে মাঝে এমনটা দেয় যে এইখানে একটা পিকচার আছে এরকম, এটা করতে বলে কি, এরকম প্রত্যেকটা পেজে এরকম একই জায়গায় রাখতে বলে। হ্যাঁ, সেম ভাবে প্রত্যেকটা পেজে একই জায়গায় থাকবে। হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে আপনারা দুই ভাবে করতে পারেন। প্রথমত এক জায়গায় একটা বসাবেন সুন্দরভাবে, বসানোর পরে এটাকে কপি করবেন, Ctrl+C, কপি। এরপর এই স্লাইড দিবেন, এগুলো তো তখন থাকবে না। এরকম এই একটা করার পরে কপি করবেন, এই স্লাইড দিয়ে পেস্ট, এটা দিয়ে পেস্ট, দেখবেন একই জায়গায় হয়। এইভাবে করতে পারেন একটা পদ্ধতি। কপি করে সব জায়গায় পেস্ট করে দেবো, তাহলে কিন্তু এটা আবার সব জায়গা থেকে কি হবে, করতে পারবেন, মুভ করতে পারবেন, এডিট করতে পারবেন। আর একটা অপশন আছে মাস্টার স্লাইড থেকে বসাই দেওয়া। মাস্টার স্লাইড থেকে যদি বসাই দেওয়া হয়, তাহলে একবারে একটা বসাবেন, সব জায়গায় অটোমেটিক আসবে। মাস্টার স্লাইডটা আজকে আর ধরবো না, মাস্টার স্লাইড ধরে একবারে সব শেষ করে দেবো মাস্টার স্লাইড। ঠিক আছে? মাস্টার স্লাইড যখন করব, মাস্টার স্লাইডের সকল কাজ একসাথে করব, এই কারণে ওইটা আর আজকে করবো না। হ্যাঁ, এরপরে
আর কিছু আছে? টেবিল যদি ইনসার্ট করতে চান তাহলে ইনসার্ট থেকে টেবিল ইনসার্ট করতে পারেন। টেবিলের আবার বিভিন্ন এই যে স্টাইল আছে, এগুলা দিয়া কাজ করতে পারেন। বোঝা গেছে? টেবিলের ভিতর আবার লেখালেখিও করতে পারেন। মানে আমরা ওয়ার্ডে যেভাবে স্বাভাবিকভাবে টেবিল ব্যবহার করছি এটাও এখানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আপনাদের কিভাবে থাকবে? মূলত ওয়ার্ডের আপনাদের সরি পাওয়ার পয়েন্টের কাজ থাকবে খুবই সিম্পল, কোনো বেশি বিশেষ কোনো কাজ থাকবে না। আপনাদের ওই যে এক্সেলে একটা টেবিল করাইছি না গতকালকে, ওইটা দেখবেন যে হুবহু এখানে করতে বলবে। ওইটা কিরকম আমরা যদি একটু বই দেখি, এটা করছিলাম আমরা, তাই না? এটা হচ্ছে ওয়ার্কশিট স্যাম্পল, মানে এক্সেলের। দেখেন এক্সেলে কি কি নামে ডাকা হয়? এক্সেলকে এক্সেল তো বলাই হয়, তারপরে ওয়ার্কশিট বলা হয়, আবার স্প্রেডশিটও বলা হয়। বোঝা গেছে? এক্সেলকে কয় নামে রাখছি? এটা কিন্তু আমার এক স্টুডেন্টকে কোশ্চেন করছিল যে স্প্রেডশিট চিনেন, সে স্প্রেডশিট চিনে নেই না, সে এক্সেল চেনে, অর্থাৎ এক্সেলে ভালো এক্সপার্ট, বাট স্প্রেডশিট কি সেটা চেনে না। এটার নাম জানতে হবে, ওয়ার্কশিট বা স্প্রেডশিট বা এক্সেল, একই ব্যাপার, ঠিক আছে? ওকে, তারপরে এটার প্রেজেন্টেশনের ফরম্যাটটা যদি আমরা একটু দেখি, এই হচ্ছে প্রেজেন্টেশন ফরম্যাট। দেখেন প্রথমটা একটু ডিজাইন করছে, দ্বিতীয়টা ওই যে গ্রাজুয়েট স্ট্যাটাস যে বানাইছিলাম সেম কিন্তু এখানে, তাই না? এক্সেল এর বানাইছি ওইটা সেম, আবার যে চার্টটা আঁকছিলাম ওই চার্টটা এখানে সেম, তাই তো? আচ্ছা, লাস্ট স্লাইডে একটা থ্যাংক ইউ লিখে শেষ করে দিচ্ছি। দেখেন কত সিম্পল কাজ। এখন এইটা আমরা প্রেজেন্টেশনে কেমনে নিব? এটা আমরা এখানে কি আবার নতুন করে টেবিল ইনসার্ট করে আঁকবো? না, আমরা ওই এক্সেল থেকে নিয়ে আসবো এখানে, এবং ওইটাই করতে হবে। আপনি নতুন করে যদি এখানে আঁকেন তাহলে হবে না, এবং ওইটা নিয়ে আসতে হবে। আর লিংক করতে হবে। লিংক বলতে আপনি এক্সেল এর সাথে এখানে লিংক থাকবে, এক্সেলে আপনি যদি চেঞ্জ করেন এটা চেঞ্জ হয়ে যাবে, ওইখানে কিছু আপডেট করলে এটা আপডেট হয়ে যাবে, এরকম লিংক করতে হবে। বোঝা গেছে? লিংকটাও পরে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ দেখাবো, ওইটা করতে হবে, তো ওইটা অবশ্যই করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, আর একটা কাজ, পেজ সেটআপ। আমরা ওয়ার্ডে পেজ সেটআপ করছিলাম না, বিভিন্ন সাইজের পেজ। এটা আমরা কিভাবে করব? পেজ সেটআপটা সাধারণত থাকে হচ্ছে ডিজাইনের ভিতরে, স্লাইড সাইজ আছে একেবারে শেষের দিকে, ডিজাইনের ভিতরে স্লাইড সাইজ। আপনাদের কারো পিসিতে যদি অন্য কোনো ভার্সন থাকে তাহলে কিন্তু আবার এটা চেঞ্জ হবে, মানে এইখানে কিন্তু সব জায়গায় না। লেআউট নামের একটা থাকতে পারে, ওইটার ভিতরে পাইতে পারেন অন্য কোনো ভার্সন হলে। তো এইখানে আমরা ডিজাইনের ভিতরে স্লাইড সাইজ এইখানে যাব, যাওয়ার পর দেখেন দুইটা সাইজ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 4:3, এটা কিন্তু মাপ না, 4:3 মানে অনুপাত, এটা হচ্ছে অনুপাত। অনুপাত মানে 4 ইঞ্চি আর 3 ইঞ্চি না, অনুপাত বুঝেন? 1:2, এটাও যে কথা, 5:10 একই কথা, ইস্টুর ক্ষেত্রে মানে অনুপাতের ক্ষেত্রে, এটা বুঝতে হবে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ না, এটা একটা অনুপাত। আবার ওয়াইড স্ক্রিন একটা অনুপাত আছে 16:9। তো আজ পর্যন্ত যতগুলা কোশ্চেন আপনাদের আসছে সব 16:9 আসছে, এটা দিয়ে দিলে ওকে ওই মাপেই আছে। আর যদি এইটা দেই তাহলে এটা একটু ছোট হবে, এই যে এরকম। আর যদি এটাকে আমরা ওয়াইড স্ক্রিন দেই তাহলে এরকম হবে, এটা হচ্ছে পার্থক্য। এখন আরেকটা বিষয়, যদি আপনাদের বলে নির্দিষ্ট ইঞ্চি দিয়ে দেয় যে এত ইঞ্চি হইতে হবে, তাইলে কি করবেন? তাইলে এখানে যাওয়ার পরে একেবারে নিচের দিকে কাস্টম স্লাইড সাইজ এখানে যাইতে হবে। যাওয়ার পরে দেখেন এই নিচের দিকে ওয়াইড এবং হাইট দেওয়া আছে না, এই দুটা ঘরে আপনি ওই মাপটা লেখা দিবেন, লেখা তারপরে ওকে দিলে ওই সাইজের মাপ হয়ে যাবে। বোঝা গেছে? দেখেন আমাদের অনুপাত ছিল 16:9, কিন্তু এখানে আছে 33.867 সেন্টিমিটার। আপনি এইটা চেঞ্জ করলে নিচেরটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা।
অনুপাত যদি ঠিক থাকে। আর যদি এটা চেঞ্জ করেন তাহলে এটা দেখেন এটা কাস্টম হয়ে গেছে, এখানে আরো কিছু সাইজ আছে আর আপনি টাইপ করে দিতে পারেন, বাট এটা সম্ভবত আপনাদের করা লাগবে না। যদি করা লাগে এখানে এসে মাপ বসাই দিবেন তাহলে হয়ে যাবে, ওকে দিলে ওই সাইজের হয়ে যাবে। আর যদি এইখান থেকে যদি ওয়াইড স্ক্রিন বলে তাহলে এটা শুধু সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এতটুকু কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে আপাতত এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা একটা স্লাইড বানাবো, মাস্টার স্লাইড করব, আবার লিংক করা শিখবো। ঠিক আছে? ওকে।